রেফারির ভুল ডিসিশনের জন্য তৃতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো ইন্ডিয়ার ফুটবল টিমের। মলিনার হাত ধরে তাহলে কি এবার আসছেন লা লিগা এবং স্পেনের ন্যাশনাল টিমে খেলা বিদেশি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসি শুরুতে ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 13টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকাল ছিল কিন্তু ইন্ডিয়ার একটা ডু অর ডাই ম্যাচ, যেখানে কিন্তু কাতারের বিপক্ষে কিন্তু ইন্ডিয়াকে জিততেই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্ডিয়া 2-1 গোলে ম্যাচটা হেরে যায়। বা বলা বাহুল্য যে ম্যাচটা ইন্ডিয়াকে জোর করে হারানো হয়েছে, কারণ আফগানিস্তান মাফ করুন, কাতারের যে প্রথম যে গোলটা ছিল সেই গোলটা কিন্তু সম্পূর্ণ আউট অফ লাইন হয়ে গেছিলো, যেটা কিন্তু কর্নারের জন্য চলে যেতেই পারতো। কিন্তু রেফারি লাইন্সম্যান দুজনেই কিন্তু অন্ধের মতো দাঁড়িয়ে থেকে কিন্তু সব গোল ডিসিশন দেন, এবং কাতারের প্লেয়াররা বল বাইরে বেরোনোর পরেও কিন্তু টেনে এনে কিন্তু খেলা চালু রেখে দেয় এবং সেটা থেকে গোল পেয়ে যায়। তো এই ধরনের রেফারিং যদি এরকম একটা বড় মঞ্চে হয়, তাহলে কিন্তু মানে এর আগে আমরা এমনিই দেখেছি যে এএফসি কিন্তু আরব দেশগুলোকে বেশি প্রায়োরিটি দেয়, তারা কিন্তু খুবই আনফেয়ার অ্যাডভান্টেজ পায় বেশিরভাগ ক্ষেত্রে। মানে যারা বড় বড় দেশগুলো আছে, ইরান হোক, সৌদি আরব হোক, তারপর হচ্ছে গিয়ে এমিরেটস হোক বা কাতার, এই ধরনের গালফ কান্ট্রিজগুলি। তো যাই হোক, গতকাল ম্যাচের পর কিন্তু আমরা কিন্তু থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারলাম না, আমরা আউট হয়ে গেলাম, যেখানে আমাদের সুবর্ণ সুযোগ ছিল। এর থেকে থার্ড রাউন্ডে কোয়ালিফাই করার ভালো সুযোগ আমি জানি না আবার ইন্ডিয়া কবে পাবে। তো 26 তো হলো না, এখন 30টাই টার্গেট করতে হবে। আর মানে কি বলবো, কুয়েত ন্যাশনাল টিম যাদের কিন্তু র্যাঙ্ক ইন্ডিয়ার থেকেও নিচে, তারা কিন্তু কোয়ালিফাই করে গেল কাতারের সঙ্গে থার্ড রাউন্ডের জন্য, যেটা কিন্তু মানে কি বলবো, খুবই ব্যথিত আমরা, আর কিছু বলার নেই আমাদের। আর যদি ডিজার্ভের কথা বলতে, তাহলে কিন্তু ইন্ডিয়া কোনোভাবে ডিজার্ভিং ছিল না মানে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। কারণ আপনি যদি নিজের ঘরের মাঠে কুয়েত এবং আফগানিস্তানকে না হারাতে পারেন, তাহলে কিছু বলার নেই। এবং শুধু আফগানিস্তানকে ঘরের মাঠে না, ঘরের বাইরেও আপনি হারাতে পারেননি। তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যর্থতা। কিন্তু তার মানে এই নয় যে একটা ম্যাচে ফ্রি অ্যান্ড ফেয়ার গেম প্লে রেফারি করাবেন না, এইটা কিন্তু একেবারেই নয়। তো যাই হোক, আমার মনে হয় এবার স্টিমাচের কিন্তু রিজাইন করার টাইম চলে এসছে। আর স্টিমাচ নিজে থেকেই বলেছিলেন যে তিনি যদি ইন্ডিয়াকে থার্ড রাউন্ডে কোয়ালিফাই না করতে পারেন, তা নিজে থেকে রিজাইন করবেন। তো গোটা ইন্ডিয়ার ক্যাম্পেইন নিয়ে আপনাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কী মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে যাবে। যদি আমার কথা বলতে চান, তো আমি খুব ডিজার্টেড এবং আমি চাই স্টিমাচ রিজাইন করুক এবং এই ইন্ডিয়া টিম আরও বেশি কিছু নজর দিক, এবং কিছু যারা ওসিআই এবং পিআইও প্লেয়ার রয়েছে তাদের দিকেও কিন্তু আমাদের সমানভাবে কিন্তু মানে দূরদর্শিতা দেখানো উচিত। এআইএফএফে কিন্তু এবার এই নিয়ে ভাবার সময় এসছে। পরবর্তী আপডেট কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট আমি আপনাদের দেবো। তো সবার প্রথমে যেটা আপডেটটা দিতে চলেছি, সেটা হলো গিয়ে মোহনবাগানের মানে হেড কোচ কিন্তু পরবর্তী এক সিজনের জন্য কিন্তু চূড়ান্ত হয়ে গেছেন, তিনি জোসে মলিনা। তিনি এর আগেও কিন্তু এটিকেতে কোচ ছিলেন 2016 সালে, এবং সেখানে তিনি কিন্তু মানে এটিকাকে চ্যাম্পিয়ন করেছিলেন একটা সিজন খেলে। তারপর তিনি স্পেনের ন্যাশনাল টিমের স্পোর্টিং ডিরেক্টর হয়েছিলেন 2018 থেকে 2022 সালের টেনিয়র তিনি সার্ভ করেছেন। তারপর তিনি ছেড়ে দেন সেই পদটা, নিজে থেকেই তিনি ছেড়ে দিয়েছিলেন, কারণ 22 বিশ্বকাপে স্পেনের ব্যর্থতা। তো যাই হোক, তারপর তিনি কিন্তু মানে বসেছিলেন, কিন্তু 2024-এ কিন্তু আবার তাকে নিয়োগ করা হলো মোহনবাগান সুপার জায়ান্টসের হেড কোচ হিসাবে। এবং তার সম্পর্কে যারা মানে আগে দেখেনি, অনেকেই হয়তো আমার তরুণ দর্শক রয়েছেন যারা কিন্তু 2016 সালে এটিকে খেলা দেখেনি, তিনি একটু ডিফেন্সিভ মাইন্ডেরই কোচ হাবাসের মতো। বাট হাবাস কিন্তু এই সিজনে নিজের ডিফেন্সিভ খোলস ছেড়ে কিন্তু বেরিয়ে অনেকটা অ্যাটাকিং ফুটবলও দেখিয়েছেন। জোসে মলিনাও কিন্তু সেরকম দেখাতে পারবেন। খুবই ভাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে তিনি কিন্তু আসছেন, এবং তার বায়োডাটাও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। তো মলিনার উপর আমার মনে হয় মোহনবাগান ফ্যান্সরা কিন্তু ভরসা রাখতেই পারেন। আর এছাড়া যদি হাবাসের কথা বলেন, হাবাস কিন্তু মোস্ট প্রবাবলি তিনি কিন্তু থাকছেন না। হাবাসের মানে শারীরিক মানে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, এবং কলকাতার গরম তিনি কিন্তু সেভাবে নিতে পারছে না, যেটা বোঝা যাচ্ছে, যে কারণে তিনি কিন্তু স্পেনে চলে গেছেন, এবং তিনি টেকনিক্যাল ডিরেক্টর পদেও কিন্তু থাকছেন না মানে ইন্ডিয়াতে যে কোনো ক্লাবে হোক। আর গতকাল একটা মানে যেটা মলিনার যে মানে অ্যাপয়েন্টমেন্টের যে পোস্টটা ছিল, সেখানে কিন্তু তিনি কমেন্ট করেছিল সি ইউ সুন বস। তো এটা দেখে অনেকে কিন্তু অ্যাজাম্পশন লাগাচ্ছিলেন যে তিনি হয়তো মোহনবাগানে আসতে পারেন, কিন্তু তিরির সঙ্গে কিন্তু অলরেডি 2026 অব্দি কন্ট্যাক্ট করেছে, কিন্তু এক্সটেনশন করেছে মুম্বাই। তো কি করে এটা আসতে পারে, এটা একটু আপনারা মাথাটা অন্তত খাটান। তো সেটা মানে দেখুন, তিনি এর আগেও কিন্তু মলিনার অধীনে খেলেছে, তো সে কারণেই হয়তো লিখেছিল যে সি ইউ সুন বস, যে এবং হয়তো দেখা করবে মলিনার সঙ্গে। এছাড়া আইএসএল এর মঞ্চে তো দেখা হবেই অবশ্যই তিরির সঙ্গে মলিনার।
তো সেই জন্যই হয়তো লিখেছেন। তিরির কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা নেই। আর আর সম্ভাবনা কিন্তু একজনের খুব গুরুতর রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মারিও গ্যাসপার। তো একটু শর্টে কিন্তু বলে দিচ্ছি এই মারিও গ্যাসপার কিন্তু 33 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। তিনি কিন্তু ভিলারিয়ালের মানে এক প্রকার লেজেন্ড বলতে হয়। তিনি নিজে আন্ডার-19 ক্যারিয়ারটাও ভিলারিয়াল থেকে শুরু করেছিলেন, তারপর তিনি ভিলারিয়ালে দীর্ঘ অনেক বছর থেকেছেন। এছাড়া তিনি ওয়াটফোর্ডে খেলেছেন, যারা কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট কিন্তু মানে ইংল্যান্ডের কিন্তু সেকেন্ড ডিভিশনে রয়েছে, এবং সে সেকেন্ড ডিভিশন ফুটবলও তিনি খেলেছেন। এবং কারেন্টলি লাস্টে তিনি মানে এখনও অবধি তিনি চুক্তিবদ্ধ রয়েছেন কিন্তু এলচের সাথে। এলচের সঙ্গে তার চুক্তি কিন্তু জুন মাসে শেষ হয়ে যাচ্ছে, তারপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তার মার্কেট ভ্যালু 8 কোটি, সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, কারণ তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তার স্যালারিটা কিন্তু মিট করতে হবে, যে স্যালারি ডিমান্ড সেটা কিন্তু যদি মিট করতে পারে তাহলেই কিন্তু গোয়েঙ্কা কিন্তু নিয়ে আসতে পারবে গ্যাসপারকে কিন্তু মানে মোহনবাগানে। তো যদি আসতে পারেন তো খুবই বড় একটা মাপের সাইনিং হবে, কারণ গ্যাসপার কিন্তু স্পেনের ন্যাশনাল টিমেও তিনি কিন্তু খেলেছেন, 3টি ম্যাচ খেলেছেন এবং একটা কিন্তু দুর্দান্ত গোল করেছিলেন, যদি আমি খুব ভুল না করি একটা বাইসাইকেল কিক মোস্ট প্রবলি ছিল। তো যাই হোক, সেটা আজকে না, অনেকদিন আগেই তিনি খেলেছিলেন। তারপর তিনি কিন্তু জাতীয় দলে নিয়মিত তো একদমই নয়, কিন্তু যাই হোক তার খেলার এক্সপিরিয়েন্স আছে সার্জিও রেমোসের পাশে। তো এই সাইনিংটা কিন্তু হয়ে গেলে কিন্তু মানে ডিফেন্সিভ লাইনটা কিন্তু খুবই শক্তিশালী হবে, কারণ জেসন কামিন্স এবং দিমিত্রি পেতাতো সেই দুজনকে ছাড়া কিন্তু বাকি সবাইকে কিন্তু ছেড়ে দেবে। এবং পরবর্তীতে কিন্তু মানে এই সিজনে কিন্তু AFC 2-তে কিন্তু মোহনবাগান খেলবে, তো যে কারণে কিন্তু বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু সমানভাবে নজর দিতে হবে, কারণ সেখানকার দলগুলো কিন্তু মোহনবাগানের থেকে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকবে। তো এই সাইনিংটা যদি হয় তো তাহলে মোহনবাগান ফ্যান্সরা আপনারা কতটা খুশি হবেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্টে কিন্তু 3টে আপডেট দিয়ে আমি শেষ করব। সবার প্রথম আপডেট হলো জয়গুপ্তা কিন্তু মোহনবাগান পেতে চেয়েছিল, কিন্তু জয়গুপ্তা ন্যাশনাল টিমের হয়েও কিন্তু ডেবিউ করেছেন এবং বেশ ভালো ফুটবলই খেলেছেন বলবো। গতকাল কিন্তু একটা গোল তিনি গোল বা অ্যাসিস্ট যাই হোক না কেন পেলেও কিন্তু পেয়ে যেতে পারতেন। তো যাই হোক, তার সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন FC গোয়া। নেক্সট আপডেটটা হলো সাউল কোস্পোর সঙ্গে কিন্তু 2026 অব্দি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ইস্ট বেঙ্গল, এবং এই আপডেটটা কিন্তু আমি 1 মাস আগেই জানিয়েছিলাম আপনাকে, কিন্তু কত বছরের মানে কন্ট্রাক্ট এক্সটেনশন সেটা জানতে পারেননি, এবার এটা কনফার্মেশনে সিলমোহর পড়ে গেল। আর লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে উইলমার জর্ডান গিলকে নিয়ে। তো জর্ডান গিল কিন্তু পাঞ্জাব এফসির একজন দুর্দান্ত স্ট্রাইকার, তিনি কিন্তু গত সিজনে বেশ কয়েকটি গোল অ্যাসিস্ট করেছেন, এবং তাকে কিন্তু ছিনিয়ে নিল কিন্তু চেন্নাই FC। তার সাথে কিন্তু পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা চলছিল, কিন্তু জানি না কোথা থেকে কী হয়ে গেল, কারণ এই আনপ্রেডিক্টেবল ট্রান্সফার মার্কেটে যা হবার সেটাই হলো, জর্ডান গিল কিন্তু সই করলেন ওয়েন কোয়েলের দলে। সো এই অবধি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দেওয়া, সো মেক শিওর মাস্ট ফলো দেন। তো ছোটোখাটো আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপনাদের বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।